সন্ধ্যার নামার আগে থেকে ঝুম বৃষ্টি নেমেছিল। একটু আগে বৃষ্টি ছাড়ল, এখন বাজে রাত ৯টা। বৃষ্টি পড়ে এবং আগে রাতের সৌন্দর্য অসাধারণ। বৃষ্টির সোদা গন্ধ এবং আকাশের নীলচে ছায়া রাতকে এক নতুন রূপ দেয়। বৃষ্টির টপটপ শব্দে যেন এক সুরেলা সঙ্গীত বাজে, যা মনকে শান্ত করে। চাঁদের আলো যখন ভিজে মাটিতে পড়ে, তখন চারপাশে একটি মায়াবী পরিবেশ সৃষ্টি হয়। জল জমে থাকা পুকুরে তারার প্রতিফলন দেখে মনে হয় প্রকৃতি যেন নিজেই রূপকথার জাদু বুনছে। এই রূপকথার জাদু দেখতে ব্যস্ত সহস্র মানুষ, কেউ জানালার পাশে বসে, কেউ বা বেলকুনি কিংবা ছাদের কিনারায় দাঁড়িয়ে উপভোগ করছে আর ভাবছে এই দৃশ্যে প্রিয় মানুষটার সঙ্গ হলে মন্দ হতো না। আলাপ হতো ভালোবাসার, বন্ধুত্বের। এই সময়ের বাতাসে তাজা অনুভূতি থাকে, যা মনকে মুক্ত করে। অনেকেই এই সময়ে বসে ভাবতে ভালোবাসেন, কারণ বৃষ্টি আমাদের হৃদয়ে এক বিশেষ আবেগ তৈরি করে। রাতের এই বৃষ্টিমাখা সৌন্দর্য আমাদের আত্মায় এক গভীর শান্তি এনে দেয়। রুহি রাতে ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। বৃষ্টির পরে পরিবেশ এমনি শীতল, তার মধ্যে হালকা শীতল বাতাস, পরনে বাসায় ব্যবহৃত প্লাজো আর লং গেঞ্জি, এজন্য গা শিউরে উঠছে। চারদিক অন্ধকার, সুদূরে রাস্তার ল্যাম্পপোস্টের আলো দেখা যাচ্ছে। আকাশে মেঘ জমে থাকার কারণে চাঁদের দেখা নেই। শূন্য আকাশ পানে তাকিয়ে আছে রুহি। মনে মনে বলছে, চাঁদবিহীন আকাশ যেমন শূন্য লাগে, তেমন আপনি বিহীন আমার বিষণ্ণ লাগে। হঠাৎ কিছু পড়ার শব্দে চমকে পিছনে তাকায়, কিন্তু অন্ধকারে কাউকে দেখতে পায় না। সামনে তাকাতেই মনে হলো পিছনে কেউ আছে, তৎক্ষণাৎ পিছনে ফিরে দেখে কেউ নেই। মনে হলো কেউ ছিল, তাকানোর আগে সরে গেল। মুখে ভূতের নাম আসছে। পরপর আবার দুইবার ঢিল ছোড়ার শব্দ হলো। এবার ভয়ে রুহির গা ঝিম ঝিম করছে। এত রাতে আবার ভূত আসলো না তো? রাতে একা কখনো ছাদে আসা হয় না, আজকে আবহাওয়া দেখে আসলাম। ভূতের কথা মনেও আসেনি, কিন্তু এখন কি হবে? ভূতের ভয় শরীর ঘামছে, নড়তেও পারছে না। ছাদের দরজা ওপাশে, ভয়ে ছাদ থেকে নেমে যেতে পারছে না। অন্ধকারে কারো অবয়ব সামনে দাঁড়াতেই রুহি চিৎকার দেয়। সামনের মানুষটা মুখ চেপে ধরে, আওয়াজ কেউ শুনতে না পেলেও রুহি ভয়ে অজ্ঞান হয়ে সামনের ব্যক্তির গায়ে ঠলে পড়ে। রুহিকে নিজের কোলে শুয়ে দিয়ে গালে থাবড় দিয়ে ডাকছে, এই রুহি, রুহি। কোনো রেসপন্স নেই, জ্ঞান হয়ে গেছে। মহা মুশকিলে পড়লাম তো, এখন জ্ঞান ফিরাবো কিভাবে? আশেপাশে তাকিয়ে দেখে ছাদের ওইপাশে পানির লাইন আছে, ফুলের গাছের পানি দেওয়ার জন্য। রুহিকে ছাদের দেওয়ালে হেলান দিয়ে রেখে পানি এনে ওর চোখে মুখে ছিটিয়ে দেন। জ্ঞান ফিরে আসে, চোখ মেলে সামনে কেউ আছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। ভূত মনে করে, আবারও ভয় পেয়ে চিৎকার করতে নিলে ওর মুখ চেপে ধরে বলে, এই চুপ, আর একবার চিৎকার করলে ছাদ থেকে ফেলে দিব। পরিচিত কণ্ঠ শুনে রুহি দমিয়ে যায়। মুখ থেকে হাত সরিয়ে ফোনের লাইট অন করে। রুহির পরিচিত মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে। আপনি এখানে কেন? রিশাদ মজার ছলে বলে, দূর থেকে দেখলাম ছাদে একটা পেতনির ছা দেখা যাচ্ছিল, তাই আমিও একটু ভূত হয়ে ভয় দেখাতে আসলাম। রুহি রাগী চোখে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, আপনি মজা নিতে এমন করছেন, আর আমি সত্যি ভয় পেয়েছি। রিশাদ হাসে, এতে রুহির আরও রাগ বাড়ে। ইচ্ছে করছে গলা টিপে দেই। আমার গলা টিপে দিবি? এত সাহস তোর আছে? রিশাদের কথায় রুহি হা হয়ে যায়। মনে মনে ভাবে, এই বেডা বুঝতে পারল কিভাবে? আমি সবই বুঝতে পারছি। আর শোন, আমার গলা টিপে দিবে এমন সাহস তোর বাপের নেই। রুহি খানিকটা রেগে মেগে বলে, সব সময় আব্বুকে নিয়ে বলবেন না, উনি আমার বাবা হন, ভুলে যাবেন না। ভুলে যাইনি, উনি কাজগুলো এমন করেন যে এসব বলতে বাধ্য হই। তার অবৈধ সব কাজে বাধা হয়ে দাঁড়ায় বলে আমায় দেখতে পারে না। আমার আব্বু খারাপ না, আর খারাপ কোনো কাজে জড়িত না। খারাপ না, কিন্তু মানুষের কথা শুনে খারাপ হচ্ছে, অন্যের কানপড়া শুনে লোভের দিকে এগোচ্ছে। তোর ভাইকে তোর বাপের দিকে একটু দেখতে বলিস, শুধু নিজে মহান হলে হবে না, বাবাকে এমন করে যেন, নয়তো সব ধ্বংস হয়ে যাবে। রুহি রিশাদের কথার মানে কিছু বুঝল না, তাই শুধু তাকিয়ে আছে। এভাবে কি দেখছিস? আমি সুন্দর সেটা মানি, তাই বলে যেখানে সেখানে তাকিয়ে থাকবি? কথাগুলো রুহিকে রাগাতে বলে। রুহিও রেগে যায়। আপনি সুন্দর? কে বলেছে? দেখতে তো আস্ত গুন্ডা টাইপ। আপনার থেকে আমি সুন্দর? কত ছেলে পিছনে ঘোরে। রুহির কথায় রিশাদ ওর হাত টান দেয়, যার ফলস্বরূপ রুহি রিশাদের শরীর সাথে ধাক্কা খায়, মাথা গিয়ে ঠেকে বুকে। নিজেকে সামলাতে চেপে ধরে রিশাদের শার্টের কলার। রুহির শরীর কাঁপছে, এত কাছে আসায় হাত পা অবশ হয়ে আসছে। এত কাঁপছিস কেন? একটু স্থির হো বলে রুহিকে দুহাতে আগলে নিয়ে জড়িয়ে ধরে। রুহির কাঁপুনি কিছুটা কমে শান্ত হয়ে লেপ্টে আছে রিশাদের বুকে, বুকের মাঝে ধুকধুক করছে, সাথে ভালোবাসা সংমিশ্রণ অনুভূতি। আমি গুন্ডা টাইপ যখন, তাহলে আমাকে ভালোবাসিস কেন?
রুহি জবাব দেয়, আপনি যেমন হন তবুও আমি ভালোবাসি আর আপনাকেই বাসব। তোর বাবা তো মানবে না, তার বিরুদ্ধে যাইতে পারবি? এবার রুহি একটু থমকে যায়, কি উত্তর দিবে ভেবে পায় না। তাকে ভালোবাসে আবার বাবাকে ভালোবাসে। রিশাদ বলে, এত ভাবা লাগবে না, তোর বাবার থেকে অনুমতি নিয়ে তার তোকে নিয়ে যাব, যদি না দেয় তখন আমার তোর বাপের ভাষায় বেয়াদবি করব আর কি বলে হেসে ওঠে। আপনি আমায় ভালোবাসেন? কোনো সন্দেহ আছে? নেই, তবে শুনতে চাই আপনার মুখে। রিশাদ রুহিকে বুক থেকে সরিয়ে মুখোমুখি হয়ে ওর দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলে, আই লাভ ইউ অ্যা লট। রুহি নিজে বাকরুদ্ধ হয়ে গেছে, আবারও জড়িয়ে ধরে মানুষটাকে, চোখে খুশির ঝলক, মুখ হাসি। ভালোবাসার মানুষের মুখে ভালোবাসি শব্দটি শোনার অপেক্ষা সবসময় এক বিশেষ অনুভূতি তৈরি করে। এটি যেমন একটি স্বপ্নের মতো, তেমনি এটি একটি প্রতিশ্রুতি। যখন সেই মানুষটি তোমার দিকে তাকিয়ে সেই শব্দগুলো উচ্চারণ করে, তখন যেন সময় থমকে যায়। এই শব্দটি শোনার জন্য যে আগ্রহ, তা শুধুমাত্র একটি উক্তির জন্য নয়, বরং এটি একজন প্রিয় মানুষের হৃদয়ের গভীরতার প্রতি একটি আকাঙ্ক্ষা। প্রতি মুহূর্তে তাদের সাথে কাটানো সময়ে, তাদের হাসিতে, চোখের তাকানোতে একটি আশা লুকিয়ে থাকে। ভালোবাসা শব্দটি বিশ্বাস এবং সম্পর্কের শক্তির প্রতীক। যখন সেই শব্দটি আসে, তখন জীবন যেন নতুন এক রূপে বদলে যায়। প্রেমের এই অনুভূতি আমাদের কল্পনাকে ছুঁয়ে যায়, আমাদের হৃদয়ের গহীনে এক অদ্ভুত উষ্ণতা নিয়ে আসে। ভালোবাসার মানুষের মুখে সেই শব্দ শোনার জন্য অপেক্ষা সত্যিই এক অসাধারণ যাত্রা। সে অপেক্ষার প্রহর শেষ হয়ে ভালোবাসি শুনতে পেল। প্রায় 5 মিনিট কেটে গেছে। রুহির এখনও রিশাদের বুকে আছে। জড়িয়ে থাকা অবস্থায় রিশাদের অবাধ্য মনে এক অবাধ ইচ্ছে জাগে, রুহিকে বুক থেকে সরিয়ে মুখোমুখি হয়ে বলে, ক্যান আই ওয়ান কিসিং ইউ? রিশাদের কথায় রুহি লজ্জায় মাথা নিচু করে নেয়। মুখে নেই কোনো কথা। একটু পর রিশাদ হো হো করে হেসে ওঠে। রুহি ভ্রু কুঁচকে তাকায়। আমি মজা করে বললাম, তুই কি বলিস দেখার জন্য বলছি। রিশাদ মির্জা নিজেকে সামলাতে জানে গভীরভাবে, সেদিন ছুঁয়ে দিব যেদিন তুই একান্ত আমার হবি। থাকবে না কোনো বাধা, সেদিনের অপেক্ষায় থাকব। কথা বলার মাঝে মনে হল ছাদের দিকে কেউ আসছে, কারো পায়ে শব্দ শোনা যাচ্ছে। রিশাদ তাড়াতাড়ি রুহিকে ছেড়ে দেয়। লুকিয়ে পড়ে ছাদে থাকা ফুলের টবের পিছনে। কি রে রুহি, তুই এত রাতে ছাদে কেন? রোহানের কথায় রুহি থতমত খেয়ে যায়। রুহি ঠুকি গিলে উত্তর দেয়, আসলে ভাইয়া, বৃষ্টির পর পরিবেশটা সুন্দর লাগছিল, এজন্য আসছিলাম। সবই বুঝলাম, কিন্তু আসার সময় আমার মনে হলো কারো হাসির শব্দ শুনলাম। এই রে, এবার কি বলি? কই ভাইয়া, কে হাসবে? কেউ তো নেই। ওহ হ্যাঁ, আমি তো হাসছিলাম। মিথ্যা বলতে গিয়ে কথা গুলিতে গেছে। রোহান সন্দেহের সৃষ্টিতে তাকায়। রুহি ভয় পেয়ে যায়, কিছু বুঝতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আজকাল কি ভূত পেতের সাথে হাসি তামাশা করিস নাকি? হে হে, তাই করি, কারণ এ বাড়িতে হাসি তামাশা করার মতো কেউ নেই, তাই ভূতের সাথে করি। তুমি যদি একটা বউ আনতে তবুও তো তার সাথে হাসি তামাশা করতাম। দাঁত বন্ধ করো, কি বিচ্ছিরি লাগছে, কয়দিন থেকে ব্রাশ করিসনি বলতো? রোহানের কথায় রুহি রেগে যায়। ব্রাশ আমি প্রতিদিন করি, তুমি করো না। ডাক্তার রোহান চৌধুরী সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর বললি না একটা বউ আনতে ভালো হতো? তোর বান্ধবী থাকলে বলিস বউ করে আনব। রুহি চটাচট ওর দেয়। রাফিয়া আছে তো, ও খুব ভালো, কিন্তু সমস্যা একটাই জানো তো, রশিদ মির্জার মেয়ে। সমস্যা কি? এমন তো হতে পারে একদিন সব শত্রুতা শেষ হয়ে গেছে। রুহি মনে মনে বলে, এরকম হলে সবচেয়ে বেশি খুশি আমি হব। অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়, আর এমন রাত বিরেতে যেন একা ছাদে আসতে না দেখি। ভাইয়ের কথা মতো রুহি ছাদ থেকে নেমে আসে, পিছু পিছু রোহানও নামে। রুহিকে ওর রুমে দিয়ে রোহান নিজেও আসে, নিজের রুমে এসে ফোন দেয় রাফিয়াকে। বিকেলে ওকে বাসায় ছেড়ে দিয়ে আবারও হসপিটালে যেতে হয়। একটু আগে হসপিটাল থেকে এসে রুহির রুমের পাশ দিয়ে যাওয়ার সময় রুমে কাউকে দেখতে না পেয়ে ছাদে এসেছিল। রাফিয়ার সাথে কথা বলার সুযোগ হয়নি। রাফিয়া ফোন ধরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। সরি, তোমাকে নামিয়ে দিয়ে আবার হসপিটালে যেতে হয়, এজন্য ফোন দিতে পারিনি। বাসায় আসার পর কোনো সমস্যা হয়নি তো? কেউ কিছু জিজ্ঞেস করেনি? না, কোনো সমস্যা হয়নি, আব্বু তো অফিসে ছিল, ভাইয়া বাহিরে কোথাও ছিল, আর আম্মু জিজ্ঞেস করেছিল এত দেরি হলো কেন। আপনার জন্য বানিয়ে বানিয়ে আম্মুকে মিথ্যা বলেছি, রুহির সাথে ঘুরতে গেছিলাম। আম্মু বলেছে আর যেন এমন দেরি কখনো না হয়। রোহান নিঃশব্দে হাসে, অতঃপর বলে, মায়াবিনী ভালোবাসলে একটু আধটু মিথ্যে বলতে হয়।
রফিয়া বলে ওঠে, মানুষ তো বলে ভালোবাসলে নাকি কলঙ্কের দাগ গায়ে লাগে হয়, কথাটা কি সত্যি? কিছুটা সত্যি, তবে সবার ক্ষেত্রে না। সেই ভালোবাসায় কলঙ্কের দাগ লাগে যে ভালোবাসা ছেড়ে যায়, ভালোবেসে মানুষ জানাজানি হয়ে চলে যায়, সে ভালোবাসায় কলঙ্কের দাগ লাগে। যদি ভালোবাসার পূর্ণতা দিতে জানে তাহলে কখনো কলঙ্কের দাগ গায়ে লাগবে না। তুমি ভয় পেও না মায়াবিনী, তোমাকে আমি পবিত্র বন্ধনে জড়িয়ে নিজের কাছে নিয়ে আসব। ভয় পাইনি, ভালোবাসলে ভয় ডর দূরে রাখতে হয়। বাহ, অনেক কিছু জানো দেখছি। জানতে হয় না, পরিস্থিতি আসলে সব আপনা আপনি মনে চলে আসে। অনেক রাত হলো, আপনি ঘুমান, কালকে আপনার হসপিটালে যেতে হবে। বউ বউ ফিল আসছে নাকি? বউদের মতো বলছো। আজ না হই একদিন তো হবই। জি মায়াবিনী, তা হবেই, এবং খুব শিগগিরই হবে। অনেক রাত হয়েছে বললে আজ ঘুমোয়, কালকে কথা হবে। লাভ ইউ, গুড নাইট বলে রোহান কল কেটে দেয়। সময় সমুদ্রের স্রোতের মতো বয়ে চলে। সেদিনের পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। রিশাদ ব্যস্ত ছিল অফিস নিয়ে, কয়েকদিনের মধ্যে নতুন একটা প্রজেক্ট শেষ করে বিদেশি ক্লায়েন্টের সাথে ডিল করতে হবে, এজন্য ব্যস্ততা আরও বেশি ছিল, বিধায় দেখা কিংবা কথা কোনোটাই হয়নি। রিশাদ আজকে স্বস্তির নিঃশ্বাস নেয়। টানা এক সপ্তাহ পর প্রজেক্টের কাজ আজ শেষ হল, পরশু বিদেশি ক্লায়েন্টের সাথে ডিল ফাইনাল করতে মিটিং করতে হবে। নিজের রুমে বসে ছিল রিশাদ, হাতে ছিল ল্যাপটপ, কাজ শেষ হওয়া মাত্র সাইডে রেখে দিল। ফোনে স্ক্রিনে টাইম দেখে সকাল 7টা বাজে, সেই ভোরবেলা উঠেছিল, এখন ফ্রেশ হতে হবে বলে বেড থেকে উঠতে গেলে নজর যায় বেডের পাশে থাকা টেবিলের উপর ডর্জন কয়েক চুড়ি। কালকে একটা কাজে শপিং কমপ্লেক্সে যেতে হয়েছিল, সেখান থেকে আসার সময় হঠাৎ নজর পড়ে পাশের চুড়ির দোকানে রং বেরঙের কাচের চুড়ি। কোথাও দেখেছিলাম মেয়েরা কাচের চুড়ি অনেক পছন্দ করে। তাছাড়া আমার প্রিয়সীকে বাহারি রঙের চুড়ি পরলে হাত দুটো ভরে যাবে, দেখতে লাগবে সুন্দর। রিশাদের সাথে সুইটি ছিল, ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, দাঁড়িয়ে গেলেন কেন স্যার? একটা কাজ আছে, আমি 5 মিনিটে আসছি বলে যায়। সুইটু পিছি ডাকে, আমিও যাব। তোমাকে বলেছি না পিছু ডাকবে না, আর তোমাকে দরকার হলে নিজে আসতে বলতাম। তুমি এখানেই থাকো বলে হনহন করে চলে গেল। সুইটি রাগে হাতে থাকা টিস্যুটা ছুঁড়ে মারে, যেন টিস্যুর উপর রাগ ঝাড়ল। তোমার এত অ্যাটিটিউড, খুব তাড়াতাড়ি ভেঙে দিব, তার ব্যবস্থা করতেছি মিস্টার রিশাদ মির্জা। রফিক মির্জার উপর আমার ভরসা নেই, উনি ছেলের কথার বিরুদ্ধে যেতে পারবেন না, আমাকে কিছু করতে হবে। 5 মিনিটের মধ্যে রিশাদ চলে আসে, হাতে ছিল একটা কসমেটিক প্যাকেট। সুইটি জিজ্ঞেস করে বসে, এটাতে কি আছে স্যার? রিশাদ সহসা উত্তর দেয়, চুড়ি আছে। কার জন্য? এবার রিশাদের চোখে মুখে বিরক্তি প্রকাশ করে। চুড়ি যখন, নিশ্চয়ই কোনো মেয়ের জন্য, আর কার জন্য সেসব তোমার না জানলেও চলবে। রিশাদের কথায় সুইটি চুপ হয়ে যায়। মনে মনে ফোঁসফাঁস করলেও উপরে হাসি মুখে থাকে। ভাইয়া, তুমি রেডি হবে না, এখনও বসে আছো? রাফিয়ার কথায় চুড়ির দিক থেকে নজর সরিয়ে ওর দিকে তাকায়। জিজ্ঞেস করে, কি জন্য রেডি হব? ও মাই গড ভাইয়া, এই কথা ভুলে গেলে? রাফিয়ার কথায় রিশাদ বাঁকা চোখে তাকায়, আবার শুধায়, আজ কি কোনো স্পেশাল দিন নাকি যে ভুলে গেলাম? স্পেশাল দিন তো বটেই। আজকে না তোমার আমার সাথে কলেজে যাওয়ার কথা। কলেজে গিয়ে কি করব? তোমার কি স্মৃতি শক্তি চলে গেছে নাকি? সেদিন না বললাম রবিবারে, মানে আজ আমাদের কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে স্টুডেন্টদের গার্জিয়ানদেরও ইনভাইট করা হয়েছে। ওহ হ্যাঁ, মনে পড়েছে, কাজে চাপে সব ভুলে যাই। বিয়ে করে নেও, বউ আনো, তাহলে সে মনে মনে করিয়ে দিবে। ভাবি হিসাবে পছন্দের কেউ থাকলে বলতে পারিস আনব। এ কথা শুনে রাফিয়া খুশিতে রুহির নাম বলে দেয়। ভাইয়া, রুহি তো তোমায় পছন্দ করে, ওকে আনো না, আমার ওকে রিয়াবি হিসাবে অনেক পছন্দ। রিশাদ মিথ্যা রাগের ভান করে বলে, এক চর মারব তো। ওই মেয়ের নাম নিবি না, বলেছি না ওর সাথে সম্পর্ক হবে। ওই মেয়ের মতো তুইও পাগল হলি নাকি? রিশাদের রাগী কথা শুনে রাফিয়া ভয় পেয়ে যায়, চোখে পানি চিকচিক করছে দেখে রিশাদ হেসে দেয়। রাফিয়ার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, মিথ্যে রাগ দেখালাম তোর রিয়াকশন দেখার জন্য, আর কথা দিলাম ওকে তোর ভাবি করে আনব। রিশাদের কথা শুনে রাফিয়া খুশিতে ভাইকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ ভাইয়া। এই কথাটা রুহি শুনলে সেই খুশি হবে, ওকে বলতে হবে ভাইয়া রাজি। রুহি জানে ওকে বলতে হবে না। রাফিয়া ভ্রু কুঁচকে তাকায়। রুহি জানে মানে কি? তুমি কি বলে দিছ ওকে? কয়েকদিন আগে বলেছি, তারপর প্রজেক্টের ব্যস্ততার জন্য কয়েকদিন থেকে কথা হয়নি। সবই বুঝলাম, উপরে উপরে রাগ দেখাও, আবার তলে তলে ঠিকই প্রেম করছো, এদিকে আমি জানি না। রিশাদ রাফিয়ার মাথায় একটা গাঁট্টা মারে। তুই বেশি পাকনামি করিস না, নয়তো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব।
ভাবি আসুক, তার পরিচিত ভাই বা কাজিন থাকলে আমিও করে নিব। রিশাদ চোখ ছোট করে দেখে আছে। রাফিয়া আমতা আমতা করে বলে, আমি তো মজা করে বললাম ভাবির ভাই থাকলে বিয়াই হবে, একটি আধটু মজা হবে। তুমি রেডি হয়ে আসো, কলেজে যাব। আব্বু আম্মুকে নিয়ে যা, আমার অফিস আছে। আব্বু তো অফিসে যাবে আর আম্মু যাবে না। তুমি চলো, রুহি থাকবে। তুমি বললে না, ওর সাথে কয়দিন থেকে দেখা হয়নি, ওখানে গেলে দেখা হবে, কথা হবে। রিশাদ 1 মিনিট ভেবে উত্তর দেয়, ঠিক আছে, তুই গিয়ে রেডি হো, আমি আসছি। এদিকে রুহি রোহানকে আগে থেকে বলে রেখেছে কলেজে যেতে, সে তো রাজি, রাফিয়া থাকবে বলে তখনই হ্যাঁ বলে দিয়েছে। দুই ভাই বোন হয়ে নিচে নামে রুহিকে শাড়ি পরে দেখে মিজানুর চৌধুরী বলেন, মাশাল্লাহ, আমার মেয়েকে পরীর মতো লাগছে। রুহিকে রাগাতে পিছন থেকে রোহান ফোড়ন কেটে বলে, পরী না, পেতনি লাগছে, একদম তেঁতুল গাছের পেতনি। রোহানের কথায় রুহি রাগ হয়ে ওকে মারত ছোটে আর বলে, পেতনি আমাকে না, তোকে লাগছে বুঝলে। পেতনি তো মেয়েরা হয়, ছেলেরা না। তাহলে তুমি পেতনা। পেতনা আবার কি? ব্যাকরণ বুঝো। ব্যাকরণের ভাষায় মেয়ে পেতনি হলে ছেলেরা পেতনা, হিসেব শেষ। না বইন, ব্যাকরণ বুঝি না, তোকে কোন স্যার ব্যাকরণ শিখাইছে তার নামটা বলিস, আমিও শিখতে যাব বলে হাসতে থাকে। এই তোরা দুজন থামবি? তোদের না দেরু হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা। যাচ্ছিলাম তো আব্বু, কিন্তু তোমার ছেলে আমার মতো সুন্দর একটা মেয়েকে পেতনি বললে রাগ উঠিয়ে দিল। হয়েছে নে, তুই বিশ্ব সুন্দরী, এবার আয় বলে রোহান বেরিয়ে গেল, ওর পিছু পিছু রুহি চলল। রিশাদ রাফিয়ার জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ভাইয়া এসে গেছি, এবার চলো, আমাদের দেরু হয়ে গেল। রুহি নিশ্চয়ই আমাকে বকবে, এত দেরি করেছি, ও একবার ফোন দিয়েছিল, ভয় ধরিনি। রিশাদ রাফিয়াকে শাড়ি পরা দেখে বলে, শাড়ি পরেছিস কেন? ওখানে কি বিয়ে বাড়ি? আমরা ক্লাসের সবাই শাড়ি পরব, এটাই প্ল্যান করেছিলাম, তাই পরেছি। রিশাদ কিছু বলে না, গাড়িতে এসে বসে স্টার্ট দেয়, মনে মনে ভাবে রুহিও তাহলে শাড়ি পরবে। রুহি সেই কখন কলেজে এসে পড়েছে, রাফিয়া আসছে না দেখে রাগে গিজগিজ করছে। মনে মনে খানিক বকা দিচ্ছে, কি রে এভাবে মুখটা পেঁচার মতো করে আছিস কেন? রাফিয়াটা এখনো আসছে না দেখে আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে, ও বলেছিল আমার আগে এসে দেখাবে, এদিকে আমি এসেছি সেই কখন আর তার পাত্তা নেই। রুহির কথার মাঝে রাফিয়া দৌড়ে এসে রুহিকে জড়িয়ে ধরে। সরি, সরি, আগেই সরি বলেছি, ভাইয়াকে নিয়ে আসতে গিয়ে দেরি হয়েছে, রাগ করিস না। তোরে চুম্মা দিলাম, রাগ কমা। রুহি কয়েকটা কথা শোনাতে গিয়ে শোনায় না, মেয়েটার মায়া ভরা কথায় যে কেউ ভুলে যাবে। রুহির রাত উড়ে হেসে ওঠে দুই বান্ধবী। রোহান পাশে দাঁড়িয়ে তার মায়াবিনীকে দেখতে ব্যস্ত। রাফিয়া এতক্ষণ রোহানকে খেয়াল করেনি, ওর দিকে চোখ পড়তে দেখে ওর দিকে তাকিয়ে আছে দেখে লজ্জা পেয়ে যায়। ভাইয়া এদিকে আসো। রুহি রাফিয়ার কথায় পিছনে তাকায় দেখে রিশাদ আসছে, গায়ে ব্ল্যাক শার্ট, চোখে সানগ্লাস পরে অসম্ভব সুন্দর লাগছে, এমনিতে সুন্দর লাগে, তবে আজ ব্ল্যাক ড্রেসআপে যেন মনে হচ্ছে অন্যদিনের তুলনায় একটু বেশি সুন্দর লাগছে। দূর থেকে আসার সময় তখন থেকে রুহির দিকে তাকিয়ে ছিল, পিছন ঘুরে থাকার কারণে প্রথমে মুখ দেখা যাচ্ছিল না, এখন তাকানোর জন্য রুহিকে শাড়িতে দেখে মুগ্ধ চোখে তাকিয়ে আছে রিশাদ, নজর যেন সরছে না। পাশে রোহানকে দেখে মুখে কিছু বলে না, শুধু কিছু সময় তাকিয়ে থেকে চলে যায়। রাফিয়াকে বলে, অনেক মানুষজন, সাবধানে থাকিস, আমি পাশে আছি, কিছু দরকার হলে ডাক দিস। অনুষ্ঠান শুরু হয়েছে, কয়েকটা মেয়ে লাল সবুজের শাড়ি পরে দেশাত্মবোধক গানে নাচছে, সবাই নাচ দেখতে ব্যস্ত হলেও রিশাদ রেগে তাকিয়ে আছে রুহির দিকে, তাকিয়ে থাকা ছেলেগুলোর উপর কি বাজে নজরে তাকাচ্ছে। পাশের একজন তো বলে উঠল, মামা, সামনের সবুজ শাড়ি পরা মেয়েটাকে যা লাগছে না, কি বলবো। এসব কথা শুনে রিশাদের রাগ বাড়তে থাকে, অনেক মানুষ থাকার কারণে সিন ক্রিয়েট করতে চায় না। রুহি আর রাফিয়া মন দিয়ে নাচ দেখছিল, তখনই 10 বছরের একটা বাচ্চা মেয়ে এসে বলে, আপু, তোমাকে একটা ভাইয়া ডাকছে। কোন ভাইয়া? তা তো জানি না আপু, তবে বলল তোমাকে ডেকে দিতে। রুহি ভাবল রোহান ডাকছে হয়তো, এজন্য ওঠে আসে সাথে। রাফিয়া আসতে চাইলে বলে, তুই থাক, আমি শুনে আসছি, ভাইয়া ডাকছে হয়তো কোনো কারণে বলে রুহি একা চলে আসে। বাচ্চাটার কথা অনুযায়ী ক্লাসরুমের দিকে এসেছে, কিন্তু আশেপাশে কোথাও ভাইয়াকে দেখতে পাচ্ছি না। কেউ নেই ভেবে আসতে গেলে কেউ হাত টান দেয়। রুহি ভয় পেয়ে যায়, কে হতে পারে, অন্য কেউ ভেবে ভয়ে হাত পা কাঁপছে। চোখের সামনে রিশাদের মুখ দেখে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, ভুলে যায় সব ভয়। সামনের মানুষটার সাথে থাকলে মরতেও ভয় পাব না কখনো। শাড়ি পরে এসেছো কেন? সবাই এসেছে তাই এসেছি, আর এটা আমাদের প্ল্যান ছিল, শাড়ি পরব। কেন শাড়িতে ভালো লাগছে না? রিশাদ দাঁতে দাঁত চেপে বলে, সবাই পরলে তোকে পরতে হবে না। শাড়ি সামলাতে পারো না? শাড়ির আঁচল সরে দিকে পেট দেখা যাচ্ছিল, সবাই কি রকম বাজে দৃষ্টিতে তাকিয়েছিল সেদিকে খেয়াল আছে।
তারা যে দেখে বাজে কথা বলছিল সেগুলো শুনলে ভালো লাগবে। রুহি মাথা নিচু করে নেয়। সরি, আমার উচিত ছিল ভালো করে শাড়ি পরা, আর কখনো এমন হবে না। জানো, তোমার উপর আমার কারো নজর সহ্য হয় না। আমি চাই না কেউ তোমার দিকে বাজে নজরে তাকাক, কেউ তোমায় বাজে কথা বলুক। এমনিতেও তোমাকে অসম্ভব সুন্দর লাগে, শাড়ি পরে লাগছে আরও বেশ। তোমার এই রূপে মাতাল করে পাগল বানাবে শেষমেশ। রুহি লজ্জায় মুখ লুকায়। মেয়েরা প্রশংসা পেলে খুশি হয়, সাথে লজ্জা পায়। রিশাদ আবারও বলে, শোনো প্রিয়সী, তোমার অভাবে হৃদয় আমার হয় ঝাড়খাড়। এই মন শুধু পেতে চায় তোমারই ছোঁয়া বারবার। মির্জা বাড়িতে খাবার টেবিলে বসে রশিদ মির্জা খেতে ব্যস্ত, এক পাশে রিশাদ আরেক পাশে রাফিয়া খাচ্ছে। খাওয়া শেষে রশিদ মির্জা উঠে যেতে নিলে রিশাদ পিছু ডাকে। আব্বু, তোমার সাথে কিছু কথা ছিল। রশিদ মির্জা দাঁড়ায়। কি কথা বলো? আমি কয়েকদিন চাচ্চুর সাথে কথা বলেছি, উনাকে দেশে আসতে বলেছি, এতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই। রশিদ মির্জা গম্ভীর মুখে জবাব দেয়। সে কি আসতে রাজি হয়েছে? রাজি না, কিন্তু আমি জোর করে রাজি করিয়েছি, এই মাসের মধ্যে নিয়ে আসব। 12 বছর হতে চলল চাচ্চু দেশে নেই, এবার তো আসা উচিত। তুমিও কখনো তাকে আসতে বলনি, তাই আমি উনাকে যে করে হোক নিয়ে আসব। আমি কাউকে যেতে বলেছিলাম না, তাই আসতেও বলবো না। সে মির্জা বাড়ির ছেলে, এই বাড়িতে তার অধিকার আছে, চাইলে আসতে পারে। কথাগুলো বলে রশিদ মির্জা উঠে চলে যায়। রাশেদা মির্জা হাসি মুখে এগিয়ে আসেন, রিশাদকে জিজ্ঞেস করে, সত্যি কি রাইসুল দেশে আসবে? আসবে আম্মু, চাচ্চু আসবে, তাকে আসতে হবে। কারণ অনেক কিছু জানার বাকি, তোমরা তো বলবে না। শেষের কথাগুলো মনে মনে বলল, যা রাশেদা মির্জা শুনতে পেল না। রিশাদ একটা দামি রেস্টুরেন্টে বসে আছে, এখন বাজে দুপুর 2টো। রিশাদের আজকে বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, সেটা মাত্র শেষ হলো। উনারা মিটিং সেরে খাওয়া দাওয়া করে চলে গেলেন, আর রিশাদ বসে আছে, সাথে আছে সুইটি। অপলক তাকিয়ে আছে রিশাদের দিকে, কিন্তু ওর সেদিকে খেয়াল নেই। সুইটি, আমার ফোনটা কোথায়? এই তো স্যার, আমার কাছে। রিশাদ ফোনটা হাতে নিতেই দেখে আকাশের মিস কল ওঠে আছে 11 বার। রিশাদ মনে মনে ভাবে, কোনো দরকার ছাড়া আকাশ তো এতবার কল দিবে না, কারো কিছু হয়নি তো আবার। এই ভেবে মনে ভয় শঙ্কা নিয়ে আকাশকে কল করে। প্রথম বার দিলেও ধরে, পরপর 3 বার দিয়ে ধরে। হ্যাঁ বল, এতক্ষণে ধরলি তাহলে? জানিস তো চোচকে মিটিং ছিল, কিন্তু এতবার কল দিয়েছিস, কারো কিছু হয়েছে? মহা ঝামেলা হয়েছে, আমি এখন সিটি হসপিটালে আছি, তুই তাড়াতাড়ি আয়, এখন এত কিছু বলার সময় নেই। বাসার কারো কিছু হয়েছে বা তোর কিছু হয়েছে? আমার কিছু হয়নি, তোর বাসায় কিছু হয়নি, তুই আয়। পাশে কান্নাকাটির জন্য কথাটুকু শুনতে পায় না। রিশাদের মনে শঙ্কা বাড়তে থাকে, অস্থির হয়ে পড়ে এই ভেবে বাসায় কারো কিছু হয়েছে হয়তো। রিশাদ তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে থেকে বেরিয়ে আসে গাড়ি বসে। পিছনে সুইটি দৌড়ে আসে, জিজ্ঞেস করে, কি হয়েছে এত তাড়াহুড়ো করে, কোথায় যাচ্ছেন আমাকে রেখে? আমি কিন্তু একা যেতে পারবো না, এই রোদে এসি ছাড়া গাড়িতে যাওয়া সম্ভব নয়। এই মুহূর্তে সুইটির নেকামো কথায় রাগ উঠলেও কিছু বলতে পারছে না, কারণ ওর কাছে সময় নেই। সুইটির হাতে 500 টাকা দিয়ে বলল, এটা দিয়ে বাসায় যাও, আমার কাজ আছে, নয়তো নেকামোর জবাব দিবাত, বলে গাড়ি নিয়ে চলে যায়। সুইটি ক্ষিপ্ত হয়ে রাস্তায় পড়ে থাকা প্লাস্টিকের বোতলটাকে লাথি মারে, কিন্তু বোতলে না লেগে তার ওয়ায় আঘাত পায়। এই ব্যথার হিসেবও খুব শিগগিরই নিব রিশাদ মির্জা, নয়তো এই সুইটি তোমার পিছনে পড়ে থাকার মেয়ে না, বলে মুখে শয়তানি হাসি দেয়। রিশাদ শুটি হসপিটালে এসে পৌঁছাতে তাড়াতাড়ি করে নেমে ভিতরে যায়, সেখানে গিয়ে আকাশকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, কার কি হয়েছে? বাসার সবাই ঠিক আছে তো? এত অস্থির হয়ে আছিস কেন? ফোনে তো বললাম বাসার কারো কিছু হয়নি। এ কথা শুনে রিশাদ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। তাহলে কার কি হয়েছে? আমাদের পশ্চিম পাড়ার বেল্লাল চাচা আছে না, উনার ছেলে বাবলু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ডাক্তারের কাছে আনলে জানতে পারি ওর শরীরে ড্রাগসের প্রভাব ফেলছে। বাবলু এখন ঠিক আছে? এত ছোট আয়ুষে ড্রাগসের নেশায় পড়ল কিভাবে? যে সবে মাত্র ক্লাস 10-এ পড়ে সে এই ড্রাগস পেল কোথায়? অবস্থা তেমন ভালো না। বাবলুর এক সহপাঠীর থেকে খোঁজ নিয়ে জানতে পারি সে নাকি প্রায় চেয়ারম্যানের লোক খোরশেদের সাথে চৌধুরী গোডাউনের দিকে যেতে দেখেছে। গোডাউনে তো বন্ধ থাকে, তাহলে ওদিকে যায় কেন? কিছু ভাবতেই রিশাদের অঙ্ক মিলে যায়। আকাশকে বলে, তুই কিছু বুঝতে পারছিস? বুঝতে পেরেছি, কিন্তু মিজানুর চৌধুরী মনে হয় এসবের কিছু জানেন না, সব কিছু দেখাশোনা তো খোরশেদ করে। উনি নিজেও বুঝতে পারেন না কাছের মানুষ সে যে কত ক্ষতি করছেন। তবে আমার একটু চৌধুরী বাড়িতে যাওয়া দরকার, তার আগে ওই গোডাউনে যেতে হবে, সাথে পুলিশকে নিতে হবে। তুই যাবি নাকি এখানে থাকবি? তুই বরং থাক, আমি একাই যাই, বলে রিশাদ বাহির হয়ে গেল। রিশাদের এক পরিচিত বন্ধু ছিল সুহেল, যে পুলিশে চাকরি করে, তাকে ফোন দেয়।
আসতে বলে মিজানুর চৌধুরীর বন্ধ গোডাউনে। 10 মিনিটের মধ্যে সেখানে পৌঁছায়, কিন্তু গেটে তালা লাগানো। আমরা ভিতরে যাব কিভাবে? রিশাদ আশেপাশে তাকিয়ে একটা ইট পায়, সেটা দিয়ে তালা ভেঙে ভিতরে যায়। দুজনে গিয়ে দেখে পুরো অন্ধকার। ফোনের লাইট অন করে চারদিক খুঁজে ড্রামের ভিতরে ছোট এক বাক্সে পায় অনেকগুলো ড্রাগস। সুহেল সেগুলো হাতে নেয়। মিজানুর চৌধুরীকে তো ভালো মনে করতাম, তিনি চেয়ারম্যান হলেও সমাজ নষ্ট করতে ড্রাগসের ব্যবসা করণে এটা কল্পনাতীত ছিল। মিজানুর চৌধুরী এসব হয়তো জানেন না, সব কিছু উনার বিশ্বাসের সুযোগ নিয়ে করছে। খোরশেদ সাথে আরও কেউ আছে। এখন কি করব? এসব নিয়ে মিজানুর চৌধুরীর বাড়ি যাব, উনার সাথে কথা বলি আগে। মিজানুর চৌধুরী বিকেলে ড্রয়িং রুমে বসেছিলেন, পাশে বসে আছে রুহি। তখন কলিং বেল বাজে। রোজিনা বেগম রান্না ঘর থেকে রুহিকে চিল্লিয়ে বলে দরজা খুলে দিতে। রুহি সবে কার্টুন দেখতে বসেছিল, এখন দরজা খুলতে বলায় বিরক্ত হয়। মিজানুর চৌধুরী বলেন, একটু তোকে আসলো দেখে আবার দেখিস। রুহি বিরক্তি নিয়ে দরজা খুলে দেয়। সামনে রিশাদকে দেখে চমকে ওঠে, সাথে অবাক হয়। মনে মনে ভাবে, উনি তো আমাদের বাড়িতে আসার নয়, তাহলে আসলো কেন? আর পাশে উনি বাকে? সুহেল রুহিকে বলে, ম্যাম আপনার বাবা আছে? থাকলে একটু কথা ছিল, আমরা কি ভিতরে যেতে পারি? মিজানুর চৌধুরী রুহিকে বলেন, কে এসেছে? রুহি ভয়ে রিশাদের নাম নিতে পারছে না। উনি এসেছেন মানে কোনো ঝামেলা আছে আব্বুর সাথে? আব্বু তোমার সাথে দেখা করতে এসেছে, কি জানো কথা আছে? ভিতরে আসতে বল। রুহি দরজা ছেড়ে দাঁড়ায়। রিশাদ এক পলক তাকিয়েছিল, তারপর বাসার ভিতরে যায়। মিজানুর চৌধুরী সুহেলকে চিনেন, এখানকার পুলিশ অফিসার, কিন্তু তার পাশে রিশাদকে দেখে চোখমুখের পরিবর্তন দেখা দেয়। তুমি এখানে আমার বাড়িতে কেন? আবার কি গণ্ডগোল করতে এসেছ? আরে চেয়ারম্যান সাহেব, আগে বসতে বলুন। শত্রুর ছেলে বলে কি বসতে বলবেন না? মানুষ তো তার শত্রুকেও আপ্যায়ন করাই। আর তাছাড়া আমি গণ্ডগোল করতে আসিনি, এসেছি একটা কথা বলতে। সুহেলের দিকে তাকিয়ে বলে, বলো সব। সুহেল সব খুলে বলে গোডাউনে পাওয়া সব ড্রাগসগুলো দেখায়। মিজানুর চৌধুরীর মাথায় আকাশ ভেঙে পড়ে। বিশ্বাস করেন, আমি এসবের কিছু জানি না। কে করছে এসব তাও জানি না। আপনার গোডাউন আপনি বা আপনার লোকরা ছাড়া কে করবে? তাছাড়া ছেলেটার অবস্থা ভালো না, কিছু হলে আপনাকে থানায় নিয়ে যেতে পারি। পুলিশ অফিসার, আমি কিছু জানি না, নিশ্চয়ই আমাকে কেউ ফাঁসাতে চায়। আমার শত্রুর তো অভাব নেই। কথাটা বলার সময় রিশাদের দিকে তাকিয়ে বলছিলেন, চেয়ারম্যান সাহেব আপনি কি আমাকে বুঝাতে চাচ্ছেন? তাহলে বলবো ভুল ভাবছেন। আমি আর যাই করি মানুষের ক্ষতি করব, এমন শিক্ষা আমার বাবা মা দেয়নি। আপনার শত্রু আশেপাশে থাকে, কিন্তু আপনি চিনতে পারেন না। মিজানুর চৌধুরী বলে, আমার পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু তুমি, আর তোমার বাবা, আর কেউ না। আপনার বিশ্বস্ত লোক খোরশেদকে একটু নজরে রাখিয়েন, কে কখন পিছন থেকে ছুরি মারে কে বলতে পারে। রুহি পাশে দাঁড়িয়ে সব শুনছে, কিন্তু কিছু বুঝতে পারছে না। মিজানুর চৌধুরী বলে, সবাই তোমাদের মতো হয় না। সবচেয়ে বড় শত্রুকে সেটা পরে জানা যাবে, তার আগে একটা কথা বলে নেই। ছেলেটার কিছু হলে আপনার গোডাউনে আগুন জ্বলবে। এ কথা বলে রিশাদ বেরিয়ে যায়, সাথে সুহেলও যায়। এ কথা শুনে মিজানুর চৌধুরী ক্ষিপ্ত হয়ে যায়, আবারও বেয়াদব ছেলে বলে আখ্যায়িত করে। রুহি তখন থেকে সব কিছু শুনল, যা বুঝতে পারল বড় কোনো ঝামেলা হতে চলছে। রিশাদ আর যাই করুক কারো ক্ষতি করবে না, আর আব্বু ও ড্রাগসের বিষয়ে জড়িত নেই, একটুকু বিশ্বাস আছে। তাহলে এসব করছে কে? আব্বুকে এই মিথ্যে দায় থেকে বাঁচাতে হবে। ভাইয়ার সাথে কথা বলে উনার সাথে কথা বলতে হবে, আর বাহির করতে হবে কে সে। রাত প্রায় 1টা বাজে, মানুষ ঘুমিয়ে পড়েছে, চারদিক নিস্তব্ধতা ভর করে আছে। রাতের অন্ধকারে দাউদাউ করে আগুন জ্বলছে। চেয়ারম্যানের গোডাউনে আগুন জ্বলার কারণে আশপাশ আলোকিত হয়ে ওঠে, পোড়া গন্ধে আশেপাশের মানুষ জেগে যায়। আগুন লাগানোর খবর পৌঁছে যায় মিজানুর চৌধুরীর কাছে। তৎক্ষণাৎ রোহানকে নিয়ে বেরিয়ে পড়ে। রুহি আসতে চাইলেও রাতের জন্য নিয়ে আসেনি, কিছু সময়ের মধ্যে এসে উপস্থিত হয়। গোডাউনের কাছে এসে দেখে আগুন জ্বলছে। পানি দিয়ে এত আগুন নেভানো সম্ভব নয়। রোহান ফায়ার সার্ভিসে ফোন করে আসতে বলে 20 মিনিটের মধ্যে তারা এসে আগুন নেভায়। চেয়ারম্যান ক্ষান্ত হয় আর ভাবে, ভাগ্যিস গোডাউনটার আশেপাশে কোনো বাড়ি নেই, নয়তো পুড়ে যেত শত ঘরবাড়ি। খোরশেদ মিজানুর চৌধুরীর পাশে এসে দাঁড়ায়। মিজানুর চৌধুরী কে বলে, গোডাউনে আগুন লাগলো কিভাবে বুঝতে পারছি না, কে করতে পারে এই কাজ? রোহান ক্ষিপ্ত হয়ে বলে, আপনাকে আব্বু সন্ধ্যায় বাসায় আসতে বলেছিল, আসেননি কেন? আপনার উপর সব দায়িত্ব ছিল, এখনের চাবি আপনার কাছে ছিল তাহলে। রোহান ও খোরশেদকে মিজানুর চৌধুরী হাত নাড়িয়ে থামতে বলে চোখের ইশারায় বোঝায় আশেপাশে অনেক মানুষ আছে। আমি যা ভাবার এবং যা বোঝার বুঝেছি। আজকে অনেক রাত হয়েছে, এসব নিয়ে কালকে সকালে কথা হবে।
আর শোন খোরশেদ, তুমি কালকে সকালে আমার সাথে দেখা করবে, বাসায় আসবে, কিছু বোঝাপড়া আছে। মিজানুর চৌধুরী আর রোহান ওখান থেকে চলে আসে তখনই খোরশেদ কাউকে কল দেয়। হ্যাঁ বলো, ওদিকের কি খবর? খবর ভালো, সব কিছু তোমার প্ল্যান মাফিক চলছে, শুধু একটু টেনশন হচ্ছে। কালকে চেয়ারম্যান যেতে বলেছে, গোডাউনের ড্রাগস কোথা থেকে এলো জিজ্ঞেস করলে কি বলবো? আমি যে রকম বলবো ঠিক সেরকম করবে। আজকে আগুন লাগার দোষ গিয়ে পড়বে রিশাদ মির্জার উপর। তুমি শুধু আমার কথাগুলো ভালোভাবে চেয়ারম্যানের মাথায় ঢুকিয়ে দিবে। ওকে যে না হয় করব, কিন্তু রোহানকে নিয়ে একটু চিন্তা। বেটার রক্ত গরম, একটু আগে তেজ দেখাচ্ছিল। চিন্তা করো না, আমার কথা মতো কাজ করো। চেয়ারম্যানের মাথায় বুদ্ধি কম, যা বলবে তাই বুঝবে। রোহানকে কথায় মাঝে রেখো না বলে কল কেটে দেয়। আগন্তুকের মুখে হাসি রেখা বলে ওঠে, চৌধুরী আর মির্জা পরিবারের শত্রুতা আরও বাড়বে। এতে লাভ হবে আমার, রাজকন্যা পাবো, সাথে পাবো রাজত্ব। রিশাদ মির্জার চ্যাপ্টার ক্লোজ করে দিব, খুব শিগগিরই আসছি আমি। রাতের আধার কাটিয়ে দিনের আলো ফোটে, সকাল হয়। রিশাদ ঘুম থেকে উঠতে আকদোষের ফোন আসে। খবর পায় চেয়ারম্যানের গোডাউনে কেউ আগুন লাগিয়েছিল, পুরো গোডাউন পুড়ে ছারখার হয়ে গেছে। সাথে লোক মুখে শোনা যাচ্ছে চেয়ারম্যান নাকি তোদের সন্দেহ করছে। রিশাদের কপালে চিন্তার ছাপ। সে আকাশকে জিজ্ঞেস করে, সারেজুল চাচার ছেলে এখন কেমন আছে? এখন কিছুটা সুস্থ আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পর বেরোচ্ছি, তুই স্কুল মাঠে আয়। সকাল সকাল মিজানুর চৌধুরী বাড়ি এসে উপস্থিত হয় খোরশেদ। মিজানুর চৌধুরী বসতে বলেন, তারপর জিজ্ঞেস করেন, গোডাউনে ড্রাগস এলো কিভাবে? মোরশেদ উওর দেয়, আমি এসব ব্যাপারে কিছু জানি না, আমি তো গোডাউনে যাই না। রোহান আজকে আবারও ক্ষিপ্ত স্বরে বলে, আপনি না জানলে কে জানবে? গোডাউনের চাবি শুধুমাত্র বাসায় আর আপনার কাছে আছে। আমরা গোডাউনে ড্রাগস রেখে আসিনি নিশ্চয়ই। খোরশেদ ভয় পেলেও সাহস আনে, রাতের প্ল্যান অনুযায়ী কথাগুলো বলতে থাকে। চেয়ারম্যান সাহেব, আপনি তো আমায় বিশ্বাস করেন, আর সেদিন বললাম না যে গোডাউনে চাবিটা হারিয়ে গেছে, আর একটা চাবি নিয়ে গেলাম। মিজানুর চৌধুরী মাথা নাড়ায়। রোহান জিজ্ঞেস করে, তাহলে এসব করল কে? আমাদের ক্ষতি করে কার লাভ? মিজানুর চৌধুরী ওঠে দাঁড়ায়, রোহানের দিকে তাকিয়ে বলে, আমি জানি কে করেছে এসব। রোহান জিজ্ঞাসু দৃষ্টিতে বাবার দিকে চায়। জিজ্ঞেস করে, কে সে? আমাদের ক্ষতি একমাত্র মির্জা পরিবার চায়, রশিদ মির্জা ও তার বেয়াদব ছেলে রিশাদ। সে আমাকে কালকে রাতে হুমকি দিয়ে গেছিল, ছেলেটার কিছু হলে গোডাউনে আগুন লাগিয়ে দিবে। তাহলে বুঝতে পারছো ওই করেছে এসব। রোহান থমকায়, সাথে রুহি অবাক চোখে চায়। অতপর রাতে রিশাদের বলা কথাগুলো মনে পড়ে, সত্যি তো এমন বলেছিল। রোহান রুহির কাছে আসে, জিজ্ঞেস করে, কালকে তো বললি ষড়যন্ত্র চলছে, কিন্তু রিশাদ গোডাউনে আগুন দিতে চেয়েছে, এটা কি সত্যি? রুহি মাথা নাড়ায়, যার অর্থ সত্যি। রোহান বিশ্বাস করতে না চাইলে বিশ্বাস করতে হয়, মুখে বলে, রিশাদ এমনটা করতে পারল? রুহি বলে, ভাইয়া হয়তো ভুল বোঝাবুঝি হচ্ছে, অন্য কেউ এসব করতে পারে। আব্বুর সাথে রিশাদের শত্রুতা, ওর সাথে মিলে নাও ছাড়া আর কাউকে দেখছি না, তবুও বিশ্বাস করতাম না, কিন্তু রিশাদ কালকে নিজে বলেছে আগুন জ্বালিয়ে দিবে, তাই বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। রিশাদ, আকাশ ও আরও কয়েকজন ছেলে স্কুল মাঠে উপস্থিত হয়। তখনই ফোন আসে, সোহেলের ফোন ধরতে বলে, রিশাদ কোথাও আছো? চৌধুরী বাড়িতে আসো তো, একটু দরকার আছে। গোডাউনে আগুন লাগার বিষয়ে উনার বক্তব্য শুনতে চাই, তবে উনি ফোনে তোমাকে সন্দেহ করে বলেছেন, এজন্য একটু ঝামেলা হতে পারে। ঠিক আছে, আমি 10 মিনিটে আসছি, আপনি অপেক্ষা করুন। চৌধুরী বাড়ির বাগানে দাঁড়িয়ে আছে মিজানুর চৌধুরী। সাথে আছে উনার লোকজন ও কয়েকজন পুলিশ। 10 মিনিটের মধ্যে রিশাদ ও আকাশ উপস্থিত হয়। পুলিশ রিশাদকে বলে, চেয়ারম্যান সাহেবের বক্তব্য, তুমি উনার গোডাউনে আগুন লাগিয়েছ, এটা কি সত্যি? রিশাদের শক্ত জবাব, আমি আগুন লাগাইনি, ইনফ্যান্ট আমি আগুন লাগার বিষয়ে জানতাম না, সকালে আকাশ ফোন করে বলল, তারপর জানলাম। মিজানুর চৌধুরী রেগে যান, রিশাদের শার্টের কলার ধরে বলে, শত্রুর ছেলে তুই ছাড়া কে করবে? তুই তো কালকে বলছিলি আগুন লাগিয়ে দিবি, এখন মিথ্যা বলছিস। রিশাদের কলার ছাড়াতে পুলিশেরা ওদের কাছে যায়। রুহি এতক্ষণ বেলকুনি থেকে দেখলেও অবস্থা খারাপ দেখে দৌড় নিচে নামতে আসে। রোহান এগিয়ে যায় কলার ছাড়াতে। মিজানুর চৌধুরী শক্ত হাতে কলার ধরে আছে। রিশাদ হাত লাগায়নি, কিন্তু যখনই হাত দিয়ে কলার ছাড়াতে যাবে তার আগে কেউ পিছন থেকে ধাক্কা মারে, মাটিতে পড়ে যায়। মিজানুর চৌধুরী সেই সময় আসে, রুহি দেখতে পায় বাবা পড়ে আছে, দৌড়ে এসে বাবাকে তোলে। সবাই মনে করে রিশাদের ধাক্কাতে পড়ে গেছে। রোহান রেগে গিয়ে রিশাদের কলার ধরে বলে, তুই এতটা খারাপ, জানতাম না আব্বুর সাথে তোর শত্রুতা থাকতে পারে, তাই বলে বাবার বয়সী মানুষকে ধোঁকা দিয়ে ফেলে দিবি? আকাশ এসে রোহানকে ছাড়িয়ে নিয়ে যায়। মিজানুর চৌধুরীকে বাসার ভিতরে নিয়ে যায়।
রুহির চোখে ছিল পানি, সাথে ছিল ঘৃণা। যাওয়ার আগে একটা কথা বলে গেছে, আপনি এতটা খারাপ জানতাম না, কত বিশ্বাস করতাম আপনাকে, ভাবতাম। আর যাই করেন মানুষকে সম্মান করতে জানেন, মানুষের ক্ষতি করতে জানেন না, কিন্তু আজকে সব ভুল প্রমাণিত হল। আপনি আমার বাবাকে ধাক্কা দিয়েছেন, তার শাস্তি পাবেন। এতদিন ভালোবাসতাম, আজকে থেকে আপনার জন্য থাকবে শুধু ঘৃণা। কথাগুলো বলে কান্না করতে করতে দৌড়ে চলে গেল বাসায়। রিশাদ এখনও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আকাশ এসে কাঁধে হাত রাখে। তুই উনাকে ধাক্কা দেসনি, এটা বললি না কেন? বললেও কেউ বিশ্বাস করবে না, কারণ সবাই দেখেছে ধাক্কা দিয়েছি, কিন্তু আমি না, আমার পিছন থেকে কেউ দিয়েছে, সেটা কেউ দেখেনি, তাই চুপ ছিলাম। রুহি যে ভুল বুঝল, দূরে সরে যাবে, ভালোবাসার বদলে ঘৃণা করবে। ঘৃণা করতে দে, সময় আসুক, সব ঘৃণা মুছে যাবে। বড় খেলা চলছে আর পিছন থেকে চাল চালছে অন্য কেউ, সেটা খুঁজে বাহির করতে হবে।